সে অনেককাল আগের কথা। সেই কালে আমাদের যশোর জেলায় শ্রী দেবেন্দ্র ঘোষ বাস করতেন। কল্যাণপুরের 10 মাইল উত্তরে উষা গ্রামে দেবেনবাবুর জমিদারি ছিল। সেই গ্রামের নায়ক ছিলেন জয় সেলদার। তার একটি মাত্র ছেলে নরেন বা নরু সে বছর এন্ট্রান্স পরীক্ষা দেবে। টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে নরেন রামবাবুকে বলল, বাবা, আমাদের বাড়িতে তো মোটে 2টি ঘর। আমার পড়াশোনার বড় অসুবিধা হচ্ছে। এই 2টি মাস যদি অন্য কোনো স্থানে থেকে পড়াশোনা করতে পারতাম তাহলে আমি পাস সম্বন্ধে নিশ্চিত হতে পারতাম। রামবাবু কথাটা বুঝলেন, কিন্তু হঠাৎ কোনো উপায় স্থির করতে পারলেন না। এই গ্রামে কয়েক ঘর মধ্যবিত্ত গৃহস্থের বাস। কারোর এমন বাড়ি ছিল না যেখানে একটি খালি ঘর পাওয়া যায়। এই চিন্তা করতে করতে জমিদার মশাইয়ের কথা রামবাবুর মনে পড়ল। দেবেনবাবু ছিলেন অত্যন্ত ভদ্রলোক ও দয়ালু। রামবাবু নিশ্চিত জানতেন যে তার ছেলেকে 2 মাসের জন্য স্থান দিতে জমিদার বাবু কখনোই আপত্তি করবেন না। তিনি তার ছেলে নরুকে বললেন, বাবা, আমি তোমার থাকার একটা জায়গা ঠিক করেছি। আমি কল্যাণপুর গিয়ে বাবু মশাইকে অনুরোধ করব তিনি যেন তোমাকে পরীক্ষার অত্যন্ত 2 মাস রাখেন। কিন্তু বাবা, একটা কথা বলি, সেই বাড়িতে বাবু মশাইয়ের পরিবারবর্গও বাস করেন। হয়তো তারা তোমার সঙ্গে মেলামেশা করবেন, কিন্তু বাবা, তাদের সঙ্গে একটু সাবধানে কথাবার্তা বলবে। কেউ যেন আমার নরুর নিন্দে না করতে পারে। বাবা, তুমি নিশ্চিন্ত থাকো। আমাদের মনিব বাড়ির মেয়েদের সঙ্গে কিরূপ ব্যবহার করতে হয় তা আমি জানি। তাছাড়া আমি তো দিনরাত লেখাপড়া নিয়েই থাকবো। তোমার কোনো ভয় নেই। তোমার ছেলের কেউ নিন্দে করবে না। রামবাবু যা ভেবেছিলেন তাই হলো। জমিদার বাবু অতি আনন্দের সঙ্গে নরেনকে তার বাড়িতে রাখতে রাজি হলো। নরেন যে ঘরটি পেল তার দরজার সামনেই রক, তারপরে উঠোন এবং উঠোনের অপর দিকে অন্দরমহল যাবার পথ। নরেন এই ঘরে থেকেই পরীক্ষার জন্য প্রস্তুত হতে লাগলো এবং অতি শীঘ্রই জমিদার গৃহিণী ও তার কন্যাদের স্নেহ আকর্ষণ করে নিল। নরেন রাতে খাওয়া দাওয়ার পরেও সে 2 ঘন্টা লেখাপড়া করত। রাত ঠিক 12টা বাজলে লেখাপড়া বন্ধ করে হাত মুখ ধুত এবং ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ত। একদিন রাতে ঠিক 12টার সময় হাতে মুখে জল দিয়ে নরেন যখন উঠে দাঁড়ালো, তার নজরে পড়ল সেখানে 19-20 বছরের একটি সুশ্রী মেয়ে দাঁড়িয়ে আছে। নরেন তাকে চিনতে পারল না। সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে শুয়ে পড়ল। পরদিন রাত্রে নরেন পড়ছে আর ভাবছে, কে সেই মেয়েটি, এত রাত্রে কি করছিল, আজও সে আসবে নাকি? নরেন পড়ে আর মধ্যে মধ্যে মেয়েটির কথা ভাবে। এই দোনোমনো করতে করতে রাত 12টা বাজলো। নরেন বাইরে হাত মুখ ধুতে গেল। প্রথমেই ওই দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। ঠিক সেখানেই সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। অদ্যম কৌতূহলবশত মেয়েটির দিকে চেয়ে রইল নরেন। মেয়েটিও নরেনকে এক দৃষ্টে দেখছিল। ক্রমে মেয়েটি আস্তে আস্তে নরেনের দিকে এগোতে লাগলো। তোমাকে আমার বড় ভালো লেগেছে, তাই একটু গল্প করতে এলাম। চলো তোমার ঘরে গিয়ে বসি। মেয়েটির চোখে কি ছিল জানি না, নরেন যেন মোহগ্রস্তের মতো হয়ে গেল। সে মেয়েটির সঙ্গে সঙ্গে তার ঘরে প্রবেশ করলো। তুমি কে? আমি মালতী। তুমি আমায় চেনো না, আজ কদিন তোমায় দেখছি। তোমায় বড় ভালো লেগেছে, তাই তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এলাম। তুমি রাগ করনি তো? আচ্ছা, তুমি এত রাত্রে আসো কেন?
ঠিক রাত 12টার সময় আমার আসবার সুযোগ হয়। অন্য সময় আমি চেষ্টা করলেও আসতে পারি না। এইসব জিনিস একদিন আমি তোমায় বুঝিয়ে বলবো। আমি রোজ ঠিক রাত 12টার সময় আসবো ও 2টোর সময় চলে যাব। তোমার কোনো ভয় নেই, আমি তোমার কোনো অনিষ্ট করব না। আমার পরিচয় জানতে চেয়েও না, আমি তোমার বন্ধু, এ কি যথেষ্ট নয়? নরেন তখন স্বাভাবিক অবস্থায় ছিল না। নরেনের একবারও মনে হলো না যে এই ব্যাপারটা সম্পূর্ণ অস্বাভাবিক। এক অপরিচিত মেয়ে ঠিক রাত 12টার সময় আসে, 1 মিনিট আগেও কিংবা পরেও আসতে পারে না, এর মানে কি? এসব কোনো কথাই নরেনের মনে উদয় হলো না। সে কেবল তার সঙ্গে কথাবার্তার আনন্দে ডুবে রইল। রাত 2টো বাজতেই মেয়েটি উঠে বলল, আজ যাই, কাল ঠিক 12টার সময়ই আসবো। বলে মেয়েটি ঘরের বাইরে চলে গেল। নরেন সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে আর মেয়েটিকে দেখতে পেল না। সারা উঠোন খাঁ খাঁ করছে, কোনো জনমনীষী নেই। পরদিন আবারও ঠিক রাত 12টার সময় মালতীর আগমন হলো। তারপর দুজনে ঘরের ভেতর এসে গল্প গুজব আরম্ভ করলো। এইভাবে দিন কাটছে। নরেনের লেখাপড়া গেল চুলোয়। নরেন সর্বক্ষণ মেয়েটির কথাই ভাবে এবং রাত 12টা থেকে 2টো পর্যন্ত এই 2 ঘন্টা সুখের স্বপ্নের মতো কেটে যায়। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। নরেন এক সময় লক্ষ্য করল যে তার শরীর দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে। ক্রমে ক্রমে একথা তার মনে হলো যে মালতীর সঙ্গ তার পক্ষে মঙ্গলজনক নয়। কি করে এর হাত থেকে উদ্ধার পাবে? এইভাবে আর কদিন চললেই তার শরীর একবারেই ভেঙে পড়বে। সে ভাবল যে মালতী যখন বলেছে যে রাত 12টা থেকে 2টো পর্যন্ত তার আসবার সময়, আমি সেই সময়টা দরজা বন্ধ করে ঘরের ভেতর শুয়ে থাকব। সেদিন রাত্রে 11টার সময় নরেন দরজা বন্ধ করে তার বিছানায় শুয়ে পড়ল। যখন জমিদার বাড়ির ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজছে, তখন ঘরের মধ্যে খসখস করে কেমন একটা শব্দ হলো। নরেন চোখ মেলে দেখল যে মালতী ঘরের ভেতরে দরজার কাছে দাঁড়িয়ে আছে। তুমি? আজ যে বড় দরজা বন্ধ করে রেখেছো, ঘুমিয়ে পড়েছিলে বুঝি? আরে না না, ওই শরীরটা একটু খারাপ লাগছিল, তাই বিছানায় শুয়ে পড়েছিলাম। ইচ্ছে ছিল 12টা বাজলেই বাইরে যাব, কিন্তু তুমি ঘরের ভেতর এলে কি করে? আমি এক ম্যাজিক জানি। দরজা বন্ধ থাকলেও কি করে ঘরের ভেতর আসতে পারা যায়, সে কথা তোমাকে একদিন বুঝিয়ে বলবো। সে রাতে মালতী চলে গেলে নরেন এক মুহূর্ত ঘুমোতে পারল না। সে কেবল ভাবে যে মালতী কি করে ঘরের দরজা বন্ধ থাকা সত্ত্বেও ভেতরে আসতে পারল। যেটা এতদিন তার মনে উঁকিঝুঁকি মারছিল, এখন সেই ধারণাটাই ঠিক। মালতী যে মানুষ নয়, কোনো মৃত স্ত্রীলোক, এই ধারণা তার মনের ওপর চেপে বসল। এর 2-4 দিনের ভেতরেই নরেন কঙ্কালসার হয়ে পড়ল। সকলে দেখল যে নরেন শুকিয়ে যাচ্ছে। দেবেনবাবু নরেনকে ডেকে পাঠালেন ও তাকে বহু প্রশ্ন করলেন। নরেন প্রথমটা লুকোতে চেষ্টা করেছিল, কিন্তু প্রশ্নবাণে জর্জরিত হয়ে শেষটায় নরেন সে মেয়েটির কথা বলে ফেলল। তুমি তাকে ঘরে ডেকে আনো কেন? না না, আমি ডেকে আনি না, সে আপনিই আসে। তুমি তো বলছো সে রাত 12টার আগে আসতে পারে না। তুমি তার আগেই দরজা খিল দিয়ে শুয়ে পড়ো না কেন? আমি দরজা বন্ধ করে দেখেছি, দরজা বন্ধ থাকলেও সে ঘরে আসে। নরেনের কথা শুনে দেবেনবাবু অবাক হয়ে গেল। তিনি বুঝতে পারলেন না রহস্যটা কি। তিনি নরেনকে ভালোভাবেই জানতেন। সে সত্যবাদী ও সৎ, বিশেষ করে তার সামনে এসে কখনোই মিথ্যে কথা বলবে না। তুমি আমাকে এই ব্যাপারটা দেখাতে পারবে?
হ্যাঁ, নিশ্চয়ই পারবো। আপনি রাত 12টা বাজার আগে থেকেই আমার ওই পাশের ঘরটায় লুকিয়ে থাকবেন। সবই দেখতে পাবেন ও সবই শুনতে পাবেন। এই ঘরের পাশেই একটি ছোট ঘর ছিল। রাত 12টার কিছু আগে দেবেনবাবু সেই ছোট্ট ঘরটায় গিয়ে আড়ালে লুকিয়ে রইল, আর নরেনের ঘরের ভেতর তীক্ষ্ণ দৃষ্টি রাখলেন। নরেন দরজা বন্ধ করে শুলে তিনি দরজাটির দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন, যাতে তার দৃষ্টি এড়িয়ে মেয়েটি ঘরের ভেতর না আসতে পারে। দেবেনবাবু এইভাবেই চেয়ে আছেন, আর নরেনের ঘরের আলো জ্বলছে। ঠিক 12টার সময় তার চোখে কেমন ধাঁধা লাগলো। তিনি মুহূর্তের জন্য চোখ বোজালেন। তখনই চোখ চেয়ে দেখলেন যে একটি সুন্দরী মেয়ে নরেনের ঘরের ভেতরে দরজার কাছে দাঁড়িয়ে আছে। কিসে কি হলো তিনি ব্যাপারটা কিছুই বুঝতে পারলেন না। তারপর মালতী ও নরেন যখন কথাবার্তা বলতে আরম্ভ করলো, দেবেনবাবু চুপিসারে সেই ঘর থেকে চলে গেলেন। মালতী যে পেতনি সে বিষয় তার আর কোনো সন্দেহই রইল না। পরদিন সকালেই দেবেনবাবু নরেনের বাবাকে একটি জরুরি পত্র পাঠিয়ে দিলেন। সে পত্রে তিনি লিখলেন, তুমি এক্ষুনি এসে নরুকে তোমার গ্রামে ফিরিয়ে নিয়ে যাও, নইলে তার প্রাণ সংশয় হবে। শোনো, তোমার বাবাকে আনতে লোক গেছে, তিনি এলেই তার সঙ্গে গ্রামে ফিরে যেও। নরেন খুব রাজি, কারণ রাতের ওই 2 ঘন্টা ছাড়া সাধারণ মানুষের মতোই থাকে। সে বুঝল এর হাত থেকে বাঁচতে গেলে তার পলায়নেই মঙ্গল। সেই দিনই নরেনের বাবা এলেন। নরেনের শরীরের অবস্থা দেখে দুঃখে তিনি পাগলের মতো হয়ে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে জমিদার বাবুকে বললেন, আমি আজই নরেনকে নিয়ে যাচ্ছি। শুধু নিয়ে গেলে হবে না, একজন ভালো ওজাকে নিয়ে নরুকে দেখাও। ওকে পেতনিটা যেভাবে পেয়েছে তাতে ছাড়ানো সহজ হবে না। তাই করব বাবু। সেই দিনই তারা গ্রামে ফিরে গেলেন। নরেনের মা সব কথা শুনে কেঁদে সারা। নরেনও এত দূর চলে এসে আর বাবা মাকে নিকটে পেয়ে মনে অনেকটা বল পেল। সে ভাবল মালতী আর এত দূরে আসতে পারবে না। সে সকাল সকাল খেয়ে দিয়ে তার ঘরে শুতে গেল। নরেন ভাবছে সে কি এখানেও আসবে নাকি। এইভাবেই রাত 12টা বাজলো, আর সঙ্গে সঙ্গে নরেন দেখল যে মালতী ঘরের ভেতর দাঁড়িয়ে আছে। নরেন ভয় পেয়ে গেল, কিন্তু সে অদ্যম মনে সে উঠে মালতীকে সম্ভাষণ করলো। তুমি এখানে এলে কি করে? আমার শরীরটা খারাপ হয়েছে বলে বাবা আমাকে নিয়ে এসেছেন। তুমি সত্যি বলছো? তোমাকে আমার কাছ থেকে ছাড়ানোর চেষ্টা হচ্ছে না তো? সে কিন্তু কেউ পারবে না, তা যতই চেষ্টা করো। তুমি কি এতদিনেও বুঝতে পারোনি যে আমি কে? তুমি যতদিন বেঁচে থাকবে এইভাবেই আমি আসব। তোমার মৃত্যুর পর আমরা চিরকাল একসাথে থাকব। মালতীর কথা শুনে নরেনের বুক কেঁপে উঠল। 2টোর সময় মালতী চলে যেতেই নরেন পাগলের মতো ছুটে গিয়ে, বাবা বাবা তাড়াতাড়ি দরজা খোলো। কি হয়েছে বাবু? সেসব ঘটনা বাবা মাকে জানালো। সে রাত্রে আর কেউ ঘুমোতে গেল না। পরদিন সকালেই রামবাবু প্রতিবেশীদের ডেকে এনে সব কথা বললেন। তারা বললেন যত শীঘ্রই পারা যায় একজন ভালো ওঝাকে ডাকা হোক। সেই দিনই ওঝাকে আনতে লোক পাঠানো হলো। সেদিন বিকালে ওঝার আগমন হলো। সে আগাগোড়া সব কথা শুনে নরেনের শরীরের অবস্থা দেখল। মেয়েটা যেভাবে নরেনকে গ্রাস করে বসে আছে তাকে ছাড়ানো খুব শক্ত। এই বলে এক নির্জন গাছতলায় গিয়ে বসল। ঘন্টা 2 বাদে সে ফিরে এসে বলল,
একটা উপায় আছে, কিন্তু খুব বিপজ্জনক। কেবল একটি মাত্র উপায় আছে যাতে ওকে বাঁচানো যায়। আমার মতলব যদি সফল হয় তাহলে চিরকালের জন্যে নরেনবাবু পেতনির হাত থেকে উদ্ধার পাবেন, কিন্তু যদি অকৃতকার্য হয় তাহলে তক্ষুনি তার প্রাণ যাবে। এখন আপনাদের ভেবে দেখতে হবে আপনারা কি চান। রামবাবু আর তার স্ত্রী দোনোমনো করতে লাগলেন যে কাজে আজই ছেলের মৃত্যু হতে পারে কেমন করে তাতে মত দেবেন। কিন্তু নরেন এই সমস্যার সমাধান করে দিলেন। আমার এই অবস্থায় আমি একদিনও বেঁচে থাকতে চাই না। আপনি আমাকে বাঁচাতে পারেন তো ভালো, নয়তো আজই আমার জীবন শেষ করে দিন। এই নরক যন্ত্রণা আর একটা দিনও সহ করতে পারছি না। শেষমেশ স্থির হলো যে ওই ওঝার উপর সম্পূর্ণ ব্যাপারটা ছেড়ে দেয়া হোক। কাল আমি এই ব্যাপারে একটা হেস্তনেস্ত করব, তবে এখানে হবে না। যেখানে নরেনবাবুর সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল সেখানেই যেতে হবে। পরের দিন কল্যাণপুরের জমিদার বাড়িতে রামবাবু নরেন ও ওঝাকে নিয়ে উপস্থিত হলো। ওঝা দেবেনবাবুকে বিষয়টা বুঝিয়ে দিলেন এবং বললেন, আপনাকে একটু সাহায্য করতে হবে। আপনি শুধু নরেনের ঘরটি ফুল মালা দিয়ে সাজিয়ে দিন। তুমি যা চাও করব। নরু আমার ছেলের মতো। তাছাড়া মনুষ্যত্বের দিক দিয়েও এই পৈশাচিক ব্যাপারে যাতে অবসান হয় তাতে আমি সর্বপ্রকার সাহায্য করতে বাধ্য। রাত 10টার সময় ওঝা নরেনকে নিয়ে সেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সেখানে ওঝা নরেনকে তার মতলবটা ভেঙে বলল আর খুব ভালো করে নরেনকে বুঝিয়ে দিল তাকে কি করতে হবে আর কি বলতে হবে। নরেনবাবু, আপনার জীবন এখন আপনারই হাতে। ভূতনাথ মহাদেবের কাছে প্রার্থনা করি যে তিনি আপনাকে বুকে বল দিন। রাত 12টার কিছু আগে ওঝা ঘর থেকে বেরিয়ে গেল। রাত 12টায় মালতীর আগমন হলো। নরেন খুব আগ্রহের সঙ্গে তাকে আহ্বান করলো এবং সাজানো খাট দেখে, আজ একই ব্যাপার, এত ফুলের মালা, এ কার জন্য? কেন? তোমার জন্যে, আর তার পুরস্কারও তো পেলাম। এর আগে তো কখনোই তুমি দুবার আসনি। দুবার মানে? আমি আবার কখন এলাম? সে কি, তুমি এর মধ্যেই ভুলে গেলে? তুমি রাত 10:30টার সময় এলে আর বললে যে তুমি ফুল দিয়ে সাজানো ঘর দেখে আজ আগেই এসেছো, আর আমার সঙ্গে ফুল মালা নিয়ে কত কাড়াকাড়ি করলে। তুমি আমার সঙ্গে ছলনা করছো না তো? আমার গা ছুঁয়ে বলো তো, আমি আজ রাত্রিবেলা আগেও এসেছি। সত্যি বলছি। এর আগে আমি আসিনি, কেউ আমার মতন সেজে এসেছিল। মালতী, তাই যদি হয়ে থাকে তবে তুমি তার হাত থেকে আমায় বাঁচাও। আমাকে বাঁচাও মালতী। আমার তোমাকেই ভালো লাগে আর তোমারই বন্ধুত্ব আমার চাই। যদি আর কেউ এইভাবে আসে তাহলে আমি আর বাঁচব না মালতী। যে করেই হোক তুমি আমাকে এই ঘোর বিপদ থেকে বাঁচাও। এর একটাই উপায় আছে, কিন্তু তা কি তুমি পারবে? আমি কে তা তো তুমি জানোই। এই গভীর রাতে আমার সঙ্গে কি একটা জায়গায় যেতে পারো? তোমার সঙ্গে যাব তাতে ভয়টা কি? কিন্তু তুমি কি করতে চাও সেটা আমাকে বুঝিয়ে বলো। এখান থেকে 2 মাইল দূরে উত্তর দিকে যে জঙ্গলটা আছে সেখানে তোমায় নিয়ে যাব। সেখানে এক জায়গায় একরকম লতার শিকড় তোমায় আনতে হবে। তা তুমি নিজেই নিয়ে আসো না, তুমি তো সব জায়গায় যেতে পারো। বাইরে কি প্রচন্ড মেঘ করেছে দেখেছো? আর তুমি তো জানো আমার হাঁটতে বেশ কষ্ট হয়। আমি যদি আনতে পারতাম তাহলে কি তোমায় কষ্ট দিই? আমি সেই লতা গাছের কাছেও যেতে পারি না। তোমাকে সেই শিকড় আনতেই হবে।
সেই শিকড় দিনরাত তোমার হাতে বেঁধে রাখতে হবে। ঠিক রাত 12টার সময় সেই শিকড় খুলে অন্য ঘরে তফাৎ করে রেখে আসবে, আর রাত 2টোর সময় আমি চলে গেলে আবার পড়ে থাকবে। কেউ আর তোমার কাছেও আসতে পারবে না। নরেন আর কিছু বলল না এবং তারা দুজন ঘর থেকে উঠোনে নামলো। ক্রমে উঠোনের বাইরে এসে গ্রামের উত্তর দিকে যেতে লাগলো। আকাশ গভীর মেঘাচ্ছন্ন, মধ্যে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। নির্জন স্থানে নরেনের বুক সবলে স্পন্দিত হতে লাগলো। কিছুটা গিয়ে ডান দিকে একটা বড় অশ্বত্থ গাছ দেখা গেল। মালতী নরেনকে ছেড়ে দিয়ে বলল, ওই গাছটার ওপারে আগাছার জঙ্গল আছে, সেখানে গোটা কয়েক লতানো গাছ আছে। তারই একটা শিকড় শুধু তুলে নিয়ে এসো, তোমাকে একলাই যেতে হবে। মালতীর নির্দেশ মতো নরেন অগ্রসর হয়ে গেল এবং সেখানে কয়েকটি লতানে গাছ দেখতে পেল। সেখান থেকে একটি লতানে গাছ তুলে নরেন পূর্বস্থানে ফিরে এলো, কিন্তু মালতীকে সেই স্থানে দেখতে পেল না। সে ভয়ে কম্পিত স্বরে ডাকল, মালতী, মালতী, মালতী। প্রায় 50 হাত দূর থেকে মালতী জবাব দিল, আমি এখানেই আছি। এখন তো মেঘ খানিকটা কেটে গেছে এবং অল্প চাঁদের আলো ফুটেছে। আমার সাদা কাপড় তো তুমি দেখতেই পাচ্ছ। আমি এগিয়ে যাচ্ছি, তুমি এসো। মালতী এগিয়ে যাচ্ছে আর 50 হাত পেছনে নরেন আসছে। ক্রমে গ্রামের পথে আসে এবং অবশেষে বাড়ি। মালতী, আজ আমি বড় ক্লান্ত, আজ তুমি যাও, কালকে আবার এসো। যাই হোক, এক্ষুনি শিকড়টি হাতে বেঁধে ফেলো, কাল রাত 12টার সময় আবার খুলে রেখো। মালতী চলে যেতেই নরেন জমিদার বাবুর বৈঠকখানার ঘরে গেল। সেখানে ওঝা দেবেন বাবু ও তার বাবা গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে বসেছিল। ওষুধ পেয়েছো? দেখি কি জিনিস পেলে একটু দেখি। হ্যাঁ, আর ভয় নেই, জয় ভগবান। সেই রাতেই এক মাদুলির ভেতরে সেই শিকড় নরেনের বাহুতে মোক্ষম করে বেঁধে দেয়া হলো। সে এমন বজ্র বাঁধন যে নরেন নিজে হাজার চেষ্টা করলেও অন্যের সাহায্য ছাড়া সে বাঁধন খুলতে পারবে না। নরেনকে মাদুলি পরিয়ে দিয়ে ওঝা বলল, এখন দিন কতক রাতে ও কিন্তু রোজ আসবে এবং অনুনয় বিনয় এমনকি ভয়ও দেখাতে পারে, কিন্তু আপনার কোনো ভয় নেই। আর যাই হোক, এই মাদুলি কখনোই হাত থেকে খুলবে না। ওঝা যা বলেছিল তাই হলো। নরেন পরের দিন রাতে দরজা বন্ধ করে ঘরে শুয়েছে আর মালতী ঘরের বাইরে থেকে শিকড়টি খুলে ফেলার জন্যে অনুনয় বিনয় করছে। নরেন, কি হলো? দরজা খুলছো না কেন? আমায় ভেতরে আসতে দাও। তোমার সঙ্গে তো সব কথা আগেই হয়ে গেছিল। তুমি দরজা খুলবে না তো? তুমি আমার কথা শুনবে না তো? আজ আর মালতী দরজার ভেতরে আসতে পারল না। নরেন মালতীর কথার কোনো জবাব দিল না। প্রথম 2-3 দিন রাত্রিরে অনুনয় বিনয়, তারপরে ভয় প্রদর্শন, এই উপদ্রব 8-10 দিন চলেছিল। মালতী আর আসেনি। নরেন তার বাবার সঙ্গে গ্রামে ফিরে গেল এবং মা বাবার আদর যত্নে অতি শীঘ্রই তার পূর্ব স্বাস্থ্য ও মনের বল ফিরে পেল। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরো নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।